এখন তো সরকারি হিসাব মতে এখন 15% লোকের হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে, পরিসংখ্যান ব্যুরোর হিসাব। আর নিচের 15% লোকের সাথে 1.32% সম্পদ। এখন এই যে চরম বৈষম্য, তারপরে আপনি দেখেন ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় লুটপাট একদম অবারিত। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন কোনোটাই কিন্তু প্রকৃতপক্ষে একটা গণতান্ত্রিক দেশে যা হওয়া উচিত সেটা কাজ করছে না। এই দেশটা এখন ফাইনালি কে দায়িত্ব নেবে, কে করবে? আমার তো মনে হয় যে এই সরকার বদল করে আর একটা সরকার বসায় দিলেও তার পক্ষেও ম্যানেজ করা কঠিন। একটা আনম্যানেজেবল সিচুয়েশনে চলে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এখন হয়তো সরকারি দলের লোক তারা সন্তুষ্টই হবে। এখন দেখেন সরকারি সুবিধাভোগী বলি, সরকারি সাপোর্টার বলি, সব সেক্টরে তাদের বাইরে কিছু নাই। আপনার সরকারি চাকরি বলেন, ব্যবসা বলেন, যেখানে বলেন, অর্থাৎ 15 বছর 17 বছর একটা সরকার আছে, আর যদি এই টার্ম যায় তাহলে এই দেশটা কিন্তু ওয়ান সাইডেড হয়ে যাবে। এই যে ধরেন সরকার আপনার অনেক সামাজিক সুরক্ষা কিছু দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, এগুলো দেখেন মন্ত্রীর থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার পর্যন্ত ভার্চুয়ালি এক দলের। এই লোকটাকে চয়েস করা হচ্ছে, যে যাকে দেওয়া হচ্ছে সেও কিন্তু একদিকের। হ্যাঁ, তো সুতরাং এই দেশটা সার্বজনীন হচ্ছে না। আমাদের সংবিধানে বলে যে জনগণ দেশের মালিক। রাজনীতিবিদরা তো আমি তো দেখি না জনগণকে কেয়ার করে। আবার বলি আমরা গণতান্ত্রিক দেশ, একদল গণতন্ত্র রক্ষা করতে চায়, আর এক দল গণতন্ত্র উদ্ধার করতে চায়। একটি বড় দলের ভিতরে কেউ গণতন্ত্র চর্চা আছে? একটি দলের মধ্যে? যে দলের মধ্যে গণতন্ত্র নাই সে কি করে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গণতন্ত্র চর্চা করবে? এটা সম্ভব না। এখন সবগুলো দল ধরেন, বিশেষ করে বড় দলগুলি সরকারে থাকা, যে কোনোভাবেই হোক না কেন, সারা বিশ্বেও কিন্তু এই ধরনের আচরণ শুরু হয়ে গেছে। সরকারে যেভাবে হোক সরকারে থাকা অথবা সরকারে যাওয়া, এটা একটা মুখ্য পলিটিক্স হয়ে গেছে। আমরা তো ধরেন পাকিস্তান আমলেও দেখছি, এতটা রাজনীতিতে নৈরাজ্য তো দেখি নাই, এতটা অনাস্থা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, একটা রাজনীতিবিদে এতটা অনাস্থা তো দেখি নাই। আর সবচেয়ে বড় কথা, এই দেশের রাজনীতিবিদরা নিজেদের কমিটমেন্ট নিজেরা রাখে না। হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগ মুহূর্তে 3 জোটের একটা রূপরেখা দিয়েছিল, সেখানে তো সব বলা ছিল কিভাবে রাষ্ট্রটা চলবে। এই বিএনপিও স্বাক্ষরকারী, আওয়ামী লীগও স্বাক্ষরকারী। ওখানে জামাত এবং জাতীয় পার্টি বাদে সব দল কিন্তু ওই ডিক্লারেশনের মধ্যে ছিল। সে জায়গায় নাই, কিছুই তো লাগে না। তারা যে অঙ্গীকারটা করলো ওইটা বাস্তবায়ন করলেই তো দেশের শান্তি এবং সুস্থ সব ফেরত আসে। ওই জায়গায় তো কেউই নাই, ওটা কেউই শোনা। এখন যদি আপনি প্রশ্ন করেন, ও আগে মানে নাই, আমি মানি না, ও মানে না। ধরেন এই যে কেয়ারটেকার ছিল, ওই যে 3 জোটের রূপরেখা, এটা কিন্তু প্রধান ছিল একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখা, তারপরে আপনার একজন আরেকজনকে আক্রমণ না করা, গণতান্ত্রিক চর্চা সবাই করতে হবে, এবং এরশাদ এবং জাতীয় পার্টিকে কেউ নেবে না। এখন তো দুই পক্ষের সাথে হবনাম চলছে, কেউ তো কথা রাখছে না। গণতন্ত্র চর্চা পার্টির ভিতরেই নাই। হ্যাঁ, এখন ধরেন আওয়ামী লীগের নেত্রী, তিনি চোখের ইশারায় নেতা বানা ফেলে। আবার বিএনপি যদি বলেন এক ব্যক্তি সব কমিটি ভেঙে দিয়ে কমিটি করতে পারে, জাতীয় পার্টি তাই করতে পারে, তাদের গঠনতন্ত্রই আছে। তো তাহলে গণতন্ত্রটা আসবে কি? আমরা গণতন্ত্র, এই বুভুক্ষ কিছু লোক আমরা গণতন্ত্রের কথা বলি। গণতন্ত্র তো এটা অলরেডি নির্বাসনে পাঠায় দিছে গণতন্ত্র। এই দেশে গণতন্ত্র সম্ভবত আমার কাছে মনে হয় না যে খুব তাড়াতাড়ি গণতন্ত্র এই দেশে ফিরে আসবে। আমার যে কথাটা হয়তো আপনারা অপছন্দ করবেন, একটা বেনভোলেন্ট ডিক্টেটর বাংলাদেশে দরকার। সেই লোকটি তো পাবেন কোথায়? সেই লোকটি আসবে কোত্থেকে? আপনি খেয়াল করে দেন, খুব অপ্রিয় কথা হলেও সত্য, স্লোগানের সব হয়। 1/11 সময়
যখন পরিবর্তন ঘটলো তখন কিন্তু এই দেশের লোক আশা করছিল। মনে হয় মানুষ কি এখন আর মানে কিছু বলছে না, সেটা যেমন ঠিক, কিন্তু বেনোভেলেন্ট বলে একটা ডিক্টেটরকে অ্যালাউ করার জায়গায় বাংলাদেশের মানুষ এখন আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। না, প্রশ্ন হলো কি, শোনেন, বেনোভেলেন্ট আমি এই জন্য উদাহরণ দিতে চাচ্ছি, ডিক্টেটরশিপকে আর কেউ এখন পছন্দ করবে কিনা আমি জানি না, হয়তো অসহায়তার কারণে পছন্দ করতে পারে বিশ্বের যে কোনো প্রান্তে। ধরেন আমি খুব, এটা হয়তো আমার অনেকেই আপত্তি করবে, ধরেন মঈনুর রহমদ আসলো, সে যদি তার চারপাশে এই চাঁদাবাজিটা শুরু না করতো, অন্যায় অবিচার না শুরু করতো, আমার ধারণা সে টিকে যেত। সে আসার পরেই তার ভাই ভাইস্তিদের ব্যবসা বাণিজ্য করা, আমার মনে হয় যে জনগণের সঙ্গে কানেক্ট করতে পারেন, ওই যে ডেমোক্রেসি না থাকলে, যেটা মানে ডেমোক্রেসির ওই মাইন্ডসেটটা না থাকলে জনগণের সঙ্গে এনগেজমেন্টটা তারা তৈরি করতে পারে। একটা দেশের উন্নয়ন কি ডেমোক্রেসি ছাড়া হয় না? রাজা শাসিত দেশ ডেমোক্রেসি হচ্ছে না, চীন কমিউনিস্ট হচ্ছে না। উন্নয়নের তো আবার অনেক দিক আছে, আপনি কোন উন্নয়ন হচ্ছে, কোন দিক? ঠিক আছে, মানে ব্রিজ কালভার্ট করলেন, ফ্লাইওভার করলেন, সেটাই তো উন্নয়ন না। না, তারপরেও আমি বললাম শিক্ষায়, স্বাস্থ্যে, মননে, প্রাকৃতিকভাবে সম্পদ পাচ্ছে, তারা তো মোটামুটি ভাবে তো ডিস্ট্রিবিউট করতেছে, তারা তো সম্পদ, গরিব লোক আমাদের মতো তো দুস্থ গরিব রাখে নাই, তারা তো দিয়ে খায়, ভাগা দিয়ে খায়। তো এই জন্যই বলছি যে আসলে হ্যাঁ, চার্চিলের ডেফিনেশন হচ্ছে গণতন্ত্রও খারাপ, তবে সকল সিস্টেমের চাইতে বেটার। আমরা সেজন্যই গণতন্ত্রের পূজারী। আচ্ছা, আজবে অনেক কিছু বলেছেন, কিন্তু আমি তার সঙ্গে কিছু কিছু ব্যাপারে একমত হতে পারছি না। যেমন উনি একটা মানে এই সমস্যা কিংবা মানুষের অধঃপতনের একটা জেনারেলাইজ করেছেন। তো আসলে তো শ্রমিক তো দুর্নীতি করে না, কৃষক দুর্নীতি করে না, সাধারণ মানুষ তারা দুর্নীতি করে না। দুর্নীতি করে তারাই যারা নেতৃত্বে আছে। সে নেতৃত্ব মানে হচ্ছে হয় প্রশাসনের নেতৃত্বে আছে, অথবা পুলিশের নেতৃত্বে আছে, রাজনৈতিক নেতৃত্বে আছে, সামাজিক নেতৃত্বে আছে। ক্ষমতাবানদের প্রতি দুর্নীতির ব্যাপারটা, এবং রাজনীতিটা হচ্ছে সমাজকে পরিচালনা করে। তো প্রশাসন, পুলিশ, অর্থনীতি, শিক্ষা সব কিছুই পরিচালনা করে রাজনীতি। রাজনীতি যখন বেসামাল হয়ে যায়, রাজনীতি যখন ঠিক থাকে না, তখন সব কিছুতে প্রভাবিত করে। অতএব এই জায়গা থেকে হলো যে আপনার রাজনীতিটা ঠিক করার দরকার, এবং সমস্যাটা মাথায়, সমস্যাটা নেতৃত্বে। সাধারণ মানুষের মধ্যে এই সমস্যাটা নাই। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তাদের ভিতর আছে। সাধারণ মানুষ চায়, ভোট দিতে চায়, সাধারণ মানুষ কথা বলতে চায়, কিন্তু সাধারণ মানুষের সেই কথা বলার জায়গা, ভোট দেওয়ার যে একটাই, সাধারণ মানুষের কাছে একটাই ছিল। আমাদের দেশের মালিক জনগণ, তারা একদিন বুঝতো, ভোটের দিন বুঝতো যে দেশটা আমার, অর্থাৎ আমরা যেটা করব সেটাই হবে। কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই যে ভোটের জায়গাটা নষ্ট হয়ে গেছে, এইটি হলো ব্যাপারটা। অতএব মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা নষ্ট হয়ে গেছে, এবং এই আকাঙ্ক্ষা কোনো ব্যক্তি ফিরিয়ে দিতে পারে না, এবং সামষ্টিক জায়গাটাই দরকার। অতএব মানুষের গণতান্ত্রিক অধিকার দরকার, একনায়ক দরকার না। মানুষের গণতান্ত্রিক অধিকার হলেই এখানে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়। এবং এখানেও এই যে যাচ্ছে তাই করা যায় না। যদি এখানে জনগণের কাছে যেতে হতো, যাচ্ছে তাই কিন্তু করা যায় না। ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ানরা, মানে পার্লামেন্ট মেম্বাররা যাচ্ছে তাই করতে পারে না, তাদেরকে তো যেতে হয়, জনগণের কাছে জবাবদিহি করতে হয়। নির্বাচনের সময় দেখেছেন কিভাবে তারা জনগণের কাছে গেছে। আর আমাদের এখানে নির্বাচন করার জন্য পুলিশের কাছে যেতে হচ্ছে, নির্বাচন করার জন্য প্রশাসনের কাছে যেতে হচ্ছে। তো পুলিশ প্রশাসন ঠিক থাকলে সব ঠিক, জনগণ ঠিক কিনা, জনগণ তাকে সমর্থন করে কিনা, সেটা কোনো বিবেচ্য বিষয় না। অতএব আমার কাছে যেটা মনে হয় যে আসলে ডিক্টেটরশিপ কোনো সমাধান না। কিংবা একটা হতে পারে যে উন্নতি তো হতেই পারে, তো তারও একটা কালচার আছে। যেমন বাংলাদেশে যে কোনো কারণেই হোক, যে 100 বছরের ভোটদানের গণতান্ত্রিক ঐতিহ্য আছে, মানুষ ভোট দিয়ে আসছে। সেই 37 সাল, তারও আগেও ভোট দিয়েছে, যে 37 সালেও ব্যাপক লোক ভোট দিয়েছে। তারপর থেকে ভোট এই প্রক্রিয়াটা চালু আছে। তো এখন তো বাংলাদেশে কেউ বলেন যে ভোট কি, সেটাই মানুষ ভুলতে বসেছে। হ্যাঁ, মানুষ আস্থা হারিয়ে ফেলছে, যে কারণে মানুষ আর যায় না, যে কারণে 15-20% ভোট হয়। যদিও বা কাগজে কলমে ভোট দিয়ে কি হবে, হ্যাঁ, কাগজে কলমে রেজাল্ট হবে না, সেটাকে 35-40 করা হয়। কিন্তু বাস্তবে তো যেটা পত্রপত্রিকার যে রিপোর্ট আসে, যে পরিসংখ্যান দেখা যায়, তাতে 10-15% মানুষ ভোট দেয়, এবং ভোট দেওয়া মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে। এবং বাংলাদেশের সংবিধান অনেক মানে